নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে লেখিকা সায়ন্তনী পুততুণ্ডর লেখা একটি মেডিকেল থ্রিলারের কথা বলবো। বইটার নাম হচ্ছে মিথ্রিডেটিস। এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 235 এবং বর্তমানে বইটির দাম হচ্ছে 250 টাকা। আমার উপহারের বই নামে যে সিরিজটা রয়েছে, যেখানে আমি বিভিন্ন দামের বই আপনাদেরকে সাজেস্ট করি আপনাদের প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য, সেখানে 250 টাকা দামের বইয়ের যে ভিডিওটা রয়েছে, মানে 250 টাকা দামের প্রথম পর্ব যেটা, সেখানে কিন্তু এই মিথ্রিডেটিসের কথা আমি বলেছিলাম। সেই সময় কিছুটা খুব অল্প পরিমাণে বইটার সম্বন্ধে বলেছিলাম এবং প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য এই বইটা আমি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম। তখনই কিন্তু অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছিলেন যে মানে এই বইটার ডিটেলস একটা রিভিউ দেওয়ার জন্য মিথ্রিডেটিসের। সেই জন্য আজকে আমি মিথ্রিডেটিসের ডিটেলস রিভিউ নিয়ে এসেছি। তাহলে শুরু করি। বইটার মধ্যে আমরা দেখতে পাই একটা বিদেশি ওষুধ কোম্পানি কিছু নতুন ওষুধ আবিষ্কার করেছে। আমরা জানি যে কোনো নতুন ওষুধ আবিষ্কার হওয়ার পর সেগুলোকে কিছু প্রাণীর ওপরে প্রথমে প্রয়োগ করা হয়, তারপর সেগুলো সব কিছু ঠিকঠাক থাকলে মানুষের ওপরে সেগুলো প্রয়োগ করা হয়। প্রথমেই কিন্তু কোনো ওষুধ যেগুলো প্রমাণিত নয় সেরকম ওষুধ মানুষের ওপরে প্রয়োগ করা যায় না, এটা কিন্তু বেআইনি। কিন্তু এই বিদেশি কোম্পানির ওষুধগুলো আমাদের দেশের মানুষদের ওপরে, অর্থাৎ ভারতবর্ষের মানুষের ওপরে প্রয়োগ করা হচ্ছে বেআইনিভাবে এবং কিছু নার্সিংহোম এইগুলোর সাথে যুক্ত রয়েছে। এখানে গল্পটা হচ্ছে কলকাতার একটা নার্সিংহোমকে নিয়ে, যে নার্সিংহোমেও কিন্তু এইরকম বেআইনি কাজকর্ম হচ্ছে এবং এখানে নার্সিংহোমের নিচে মানে আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা করা হয়েছে যেখানে এই ধরনের বেআইনি কাজকর্মগুলো করা হচ্ছে। এই সমস্ত মানুষদেরকে ওই আন্ডারগ্রাউন্ডে রাখা হচ্ছে, তাদের ওপরে এই ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে। ওষুধগুলো হচ্ছে কুষ্ঠ রোগ এবং HIV-র। ফুটপাতবাসী মানুষদেরকে দুবেলা পেট ভরে খাওয়া এবং একটা নিরাপদ আশ্রয়ে থাকার লোভ দেখিয়ে নিয়ে আসা হচ্ছে এই নার্সিংহোমে এবং সেই কাজের জন্য এখানে অনেক এজেন্টরা রয়েছে। সেই এজেন্টরা গিয়ে সেই সমস্ত ফুটপাতবাসী মানুষদেরকে লোভ দেখিয়ে নিয়ে আসছে। তারপর তাদের ওপরে চলছে এই সমস্ত ওষুধের প্রয়োগ। এবার এই সমস্ত ফুটপাতবাসী মানুষরা প্রত্যেকেই যে কুষ্ঠরোগে বা HIV-তে আক্রান্ত তা কিন্তু নয়। যারা স্বাভাবিক কুষ্ঠরোগী রয়েছেন তাদের ওপরে তো প্রয়োগ করা হচ্ছেই, কিন্তু যাদের মধ্যে কোনো রকম রোগ নেই তাদের শরীরের প্রথমে এই রোগের জীবাণু প্রবেশ করানো হচ্ছে। তারপর যখন কুষ্ঠরোগ বা HIV এই রোগটা যখন তাদের শরীরে দেখা দিচ্ছে, তখন তাদের শরীরে এই ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে। মানে কতটা সাংঘাতিক কাজকর্ম চলছে এই নার্সিংহোমের আন্ডারগ্রাউন্ডে। আর এই ওষুধগুলো যে প্রয়োগ করা হচ্ছে তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই রোগীদের রোগ হয়তো সেরে যাচ্ছে, কিন্তু সেই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সাংঘাতিক। মানে তাদের বিভিন্ন অঙ্গহানি হচ্ছে এবং তাদের মৃত্যুও ঘটছে। মানে সাংঘাতিক বিষ রয়েছে ওই ওষুধগুলোর মধ্যে। সেই বিষের জ্বালা সহ্য করতে পারছে না রোগীরা। এর ফলে এই যে ইল্লিগাল ড্রাগ ট্রায়ালটা চলছে সেটা কিছুতেই ঠিকমতো সাকসেস হচ্ছে না, কারণ তার আগেই রোগীরা মারা যাচ্ছে। সেই জন্য নার্সিংহোম কর্তৃপক্ষের এরকম একজন মানুষকে দরকার যে এই বিষের জ্বালা সহ্য করেও বেঁচে থাকতে পারবে। কিন্তু বিষের জ্বালা সহ্য করে কোনো মানুষ কি বেঁচে থাকতে পারে? আমরা তো একমাত্র মহাদেবকেই জানি, যিনি ছিলেন নীলকণ্ঠ। তিনি বিষের জ্বালা সহ্য করেও বেঁচে থাকতে পারতেন। কিন্তু মানুষ কি এরকম হতে পারে? হ্যাঁ, মানুষও এরকম হতে পারে। সেই মানুষকেই বলা হয় মিথ্রিডেটিস। প্রাচীনকালে রোম সাম্রাজ্যের পন্তুসের রাজা ছিলেন মিথ্রিডেটিস। তিনি ছিলেন মিথ্রিডেটিস, মানে তার শরীর কিন্তু বিষের জ্বালা সহ্য করেও বেঁচে থাকতে পারত। তিনি প্রথম থেকেই অল্প অল্প পরিমাণে রোজ তার শরীরে বিষ প্রবেশ করাতেন, মানে বিষ খেতেন খুব অল্প পরিমাণে, একটা কিছু মাপ রয়েছে তার। সেই পরিমাণের খেতে খেতে তার শরীর রোজ খেতে খেতে তার শরীরে কি হয়েছিল, বিষকে প্রতিহত করার ক্ষমতা তৈরি হয়েছিল। সেজন্য যে কোনো রকম সাধারণ বিষ কিন্তু তার শরীর সহ্য করতে পারত। ওই রাজার নাম অনুসারেই কিন্তু এই মানে যারা এরকম বিষ সহ্য করতে পারে তাদেরকে বলা হয় মিথ্রিডেটিস। আর এই যে প্র্যাকটিসটাকেই বলা হয় মিথ্রিডেটিজম। আমাদের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যও কিন্তু মিথ্রিডেটিস ছিলেন। আমি অনেকদিন আগে খবরের কাগজে একটা আর্টিকেলে পড়েছিলাম যে চাণক্যর পরামর্শে চন্দ্রগুপ্ত মৌর্য এরকমভাবে প্রত্যেক দিন কিছুটা পরিমাণের বিষ খেতেন এবং এই করতে করতে ওনার শরীরে কিন্তু বিষ প্রতিহত করার ক্ষমতা তৈরি হয়েছিল। তখন ওই ব্যাপারটা মানে খবরের কাগজে পড়ার পর মানে আমি রীতিমতো শকড হয়ে গেছিলাম যে এইরকমও কি হতে পারে। কিন্তু মানে সেই ব্যাপারটাকে যে মিথ্রিডেটিস
ডেটিজম বলে, এইটা কিন্তু আমি জানতাম না, জানি না খবরের কাগজে লেখা ছিল কিনা, আমার এখন মনে নেই, অনেক দিন আগে আমি ঘটনাটা পড়েছিলাম। পরে আমি এই বইটা থেকে, মানে সায়ন্তনী পুততুণ্ডর এই মিথ্রিডেটিস এই বইটা থেকে আরও ডিটেলসে জানতে পারলাম মিথ্রিডেটিস ব্যাপারটা কী, মানে মিথ্রিডেটিজম জিনিসটা কী, এইসব ব্যাপারে একটু ডিটেলসে জানতে পারলাম। যাই হোক, এবার গল্পের কথায় আসি। এবার এইরকম মিথ্রিডেটিস কিন্তু একজনকে পাওয়া গেছিল। সেই মিথ্রিডেটিস ছিল একজন গ্যাংস্টার, মানে একজন খুনি, করণ ডিসুজা। এবার এই করণ ডিসুজা, তার কিন্তু ফাঁসির আদেশ হয়ে গেছে, ফাঁসির আসামি সে। তাকে জেল থেকে গোপনে বার করে নিয়ে আসা হচ্ছে এবং এই নার্সিংহোমে নিয়ে এসে তার উপরে এই ওষুধগুলো প্রয়োগ করা শুরু করা হয়। কিন্তু যে করণ ডিসুজা কলকাতার ত্রাস, মানে প্রত্যেকে তার নামে ভয় পায়, এরকম সাংঘাতিক একজন গ্যাংস্টার, সে কি করে রাজি হয়ে যায় তার উপরে এই যে ওষুধগুলো প্রয়োগ করা হবে, সেটা মানে সেটা যে বিষ সেটা সে জানতো, সব কিছু মানে তাতে সে কি করে রাজি হয়ে যায়, সেটাই হচ্ছে এই গল্পে একটা মানে টুইস্ট বলা যেতে পারে, যে তার জীবনে আসে প্রেম, এবং এই প্রেমের জন্যই সে কিন্তু রাজি হয়ে যায়। আর এই প্রেমের যে মানবী করণের জীবনে আসে, তার নাম হচ্ছে ডরোথি। সেই ডরোথির কথা কিন্তু করণ একদম ছোটোবেলা থেকেই শুনে আসছে। কি করে সেটা সম্ভব হলো, মানে নামটার সাথে সে কিন্তু পরিচিত। ডরোথি কিন্তু অনেক বছর ধরে করণের কল্পনার মানবী, সেই কল্পনার মানবীর দেখা পেল কিন্তু করণ এই মুহূর্তে, এবং সেই জন্যই সে খুব সহজেই রাজি হয়ে যায় এই বিষ নিজের শরীরে গ্রহণ করার জন্য। তারপর কি হয়, কারণ এই বিষ সহ্য করতে পারে কিনা, তাদের ড্রাগ ট্রায়াল সাকসেস হয় কিনা, সেগুলো তো বই পড়লে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এবার বলি যে বইটা মেডিকেল থ্রিলার হিসেবে কীরকম। মেডিকেল থ্রিলার পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমি এর আগে অনেকবার বলেছি। ইন্দ্রনীল সান্যালের লেখা অনেকগুলো মেডিকেল থ্রিলার আমি পড়েছি, তার কথা আমি অনেকগুলো বলেওছি। আর ইন্দ্রনীল সান্যালের লেখা অনেকগুলো মেডিকেল থ্রিলারের রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আর ওনার লেখা বেশ ভালো লাগে। উনি খুব সুন্দর করে লেখাগুলোকে ব্যাখ্যা করে দেন, মেডিকেল টার্মগুলোকে খুব সুন্দর করে গল্পের ছলে ব্যাখ্যা করে দেন, অনেক কিছু জিনিস জানতে পারি। তো এটাও একটা মেডিকেল থ্রিলার, এটা হিসেবে আমি বইটা পড়তে শুরু করেছিলাম। এখানেও কিন্তু লেখিকা একটা খুব ভালো সাবজেক্ট বেছে নিয়েছেন। এরকম ইলিগাল ড্রাগ ট্রায়াল যে ভারতবর্ষের মতো মানে বিভিন্ন তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের ওপরে যে করা হয়, সেই ব্যাপারটা কিন্তু লেখিকা এখানে তুলে ধরেছেন। মানে এটা কিন্তু মানে সত্যি আমাদের মানে খুব একটা জানা ছিল না। আমার মনে হয় সবার খুব একটা এইসব ব্যাপারগুলো জানা নেই, যারা নন মেডিকেল মানুষ আমরা, তাদের হয়তো খুব একটা জিনিসগুলো জানা নেই। সেই জন্য লেখিকা এই যে এইরকম একটা সাবজেক্ট তুলে এনেছেন, মানে এটা খুব ভালো একটা সাবজেক্ট উনি তুলে এনেছেন। কিভাবে অসংখ্য মানুষের, অসহায় মানুষের যে মৃত্যু হচ্ছে, সেই জিনিসগুলো এখানে লেখিকা বুঝিয়েছেন। এবং প্রথম বিশ্বের মানুষদেরকে ভালো রাখার জন্য আমাদের তৃতীয় বিশ্বের মানুষদেরকে যে সবসময় বলিদান দিতে হচ্ছে, সেগুলো লেখিকা এখানে তুলে ধরেছেন। আর লেখিকা এখানে মানে এই সমস্ত মেডিকেলের ব্যাপার তুলে আনার জন্য বেশ ভালো রকম নিজে স্টাডি করেছেন, বোঝাই যাচ্ছে। প্রচুর মেডিকেল টার্ম, অনেক জিনিস এখানে উনি ইউজ করেছেন। তবে ওই মেডিকেল টার্মগুলো কিন্তু এমনি ডাইরেক্ট উনি ইউজ করেছেন, যেগুলো কিন্তু মানে সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু হয়তো মানে কঠিন। সেইগুলো যদি আর একটু বিশদে উনি বুঝিয়ে করতেন, সেগুলো হয়তো একটু ভালো লাগতো, কারণ মানে অনেকেরই হয়তো বুঝতে সুবিধা, মানে ওই টপিকটা কিন্তু উনি খুব ভালো চয়েস করেছেন। কিন্তু এবার এটাকে থ্রিলার হিসেবে কতটা ভালো বলবো বা কি বলবো সেটার ব্যাপারে আসি। যে এখানে কিন্তু প্রথম থেকেই আমরা জানি যে কি ধরনের অপরাধ হচ্ছে। প্রথমেই বললাম যেটা, যে সমস্ত ওষুধগুলো প্রমাণিত হয়নি, সেই সমস্ত ওষুধ মানুষের ওপর প্রয়োগ করা কিন্তু বেআইনি, কিন্তু সেই সমস্ত বেআইনি কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে, মানে এটাই হচ্ছে অপরাধ। সেই জিনিসটা যে করা হচ্ছে সেটা কিন্তু আমরা প্রথম থেকেই জানি, কিভাবে হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে কে করছে, মানে কে এর নেপথ্যে আছে তাকে কিন্তু আমরা জানি না। কারণ আমরা এটা পড়ে বুঝতে পারলাম যে নার্সিংহোমের যে মালিক, মানে সে কিন্তু এর নেপথ্যে নেই, বা এখানে যে সমস্ত ডাক্তাররা কাজ করছেন, ডাক্তাররা ছাড়াও নার্স, ওয়ার্ড বয়, কোনো এজেন্ট, এরাও কিন্তু এর পেছনে নেই। তাহলে কে আছে এখানে? এমন একজন মানুষ আছেন,
তাকে সবাই বলছে চলমান অশরীরী। কেন তাকে চলমান অশরীরী বলা হচ্ছে? কারণ তাকে কেউ দেখেনি, আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি, শুধুমাত্র তার নির্দেশ পেয়েছে, তার নির্দেশ অনুযায়ী সবাই কাজ করছে। মাঝে মাঝে তার গলা শোনা যায়, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। সে কে এইটা জানার একটা আগ্রহ অবশ্যই সবার মধ্যে আছে, এবং এটাই থ্রিল বলা যেতে পারে। কে এই সমস্ত পুরো এই এত কিছুর ব্যাপারটার নেপথ্যে কে রয়েছে সেটা জানা একটা থ্রিল বলা যেতেই পারে। তবে এখানে ডাক্তার আইভি সেনকে কিন্তু কিছু হিন্টস দেওয়া হয়েছে, মানে এই লোকটা যে কে, এই নেপথ্যে মানুষটা যে কে, সেটার কিন্তু কিছুটা হিন্টস দেওয়া হয়েছে ডাক্তার আইভি সেনকে। এবং আমার মনে হয় যারা থ্রিলার প্রেমী মানুষ রয়েছে, যারা এই বইটা পড়বে, তারা কিন্তু ওই হিন্টস থেকে মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করবে। অর্থাৎ পাঠক পাঠিকারাই কিন্তু এখানে গোয়েন্দা হওয়ার চেষ্টা করবে, এবং খুব সহজেই তারা যদি চেষ্টা করে, মানে থ্রিলার যারা পড়তে ভালোবাসে, তারা থ্রিলার নিয়ে তো খুব উৎসাহী থাকে, তারা নিজেরাও মাঝে মাঝে চেষ্টা করে ওই গোয়েন্দা হয়ে যেতে আর কি। তো তারা যদি একটু চেষ্টা করে, খুব সহজেই কিন্তু ওই হিন্টস থেকে সেই মানুষটাকে বার করে ফেলতে পারে। যেভাবে কিলার করণ কিন্তু সেই মানুষটার পরিচয় জানতে পেরেছিল। লাস্টে যখন সেই মানুষটার পরিচয় জানা যাচ্ছে, খুব যে থ্রিলিং সেটা নয়, কারণ অনেকেই এটা বুঝতে পেরে যাবে, যে একটু মাথা খাটালেই, একটু গোয়েন্দাগিরি করলেই কিন্তু বুঝতে পারা যাবে যে সে মানুষটা কে। তো সেই জন্য খুব ভালো থ্রিলার, মানে এটাকে আমি বলবো না, কিন্তু মানে টপিকটা ভীষণই ভালো, ভীষণ মানে পড়তে আমারও খুবই ভালো লেগেছে। এমন নয় যে আমার বইটা পড়তে ভালো লাগেনি, বইটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। কারণ মানে মেডিকেলের ব্যাপারে এই অন্ধকার যে জগৎ একটা রয়েছে, সেই অন্ধকার জগতের ব্যাপারে কিন্তু আমার মনে হয় অনেক মানুষেরই ধারণা নেই। সেই ধারণাটা কিন্তু আমরা পেলাম ওনার লেখা এই বইটা থেকে। কারণ আমরা জানি না যে আমাদের অগোচরেই আমাদের মধ্যেও কোনো রকম এরকম কোনো ওষুধের ট্রায়াল হচ্ছে কি না, কারণ এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। হয়তো আমাদের অগোচরেই আমাদের ওপরে কিছু ট্রায়াল হচ্ছে। তো এইটা যে কতটা সাংঘাতিক একটা ব্যাপার, এবং এই সাংঘাতিক ব্যাপারটাকেই কিন্তু লেখিকা নিয়ে এসছেন ওনার এই বইয়ের মধ্যে। তো এই জন্য মানে পড়তে আমার ভীষণই ভালো লেগেছে বইটা। এবার বলি যে এখানের মধ্যে লেখিকা আরও কিছু জিনিস এনেছেন, যেমন এই যে ফুটপাতবাসী মানুষরা, এদেরকে তো মানে তথাকথিত সভ্য মানুষ যারা, তারা তো এদেরকে কীট পতঙ্গ ছাড়া কিছুই মনে করে না। তাদেরকে বলে যে তারা মরে গেল না বেঁচে থাকলো সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু এই সমস্ত মানুষগুলোরও যে একটা মন রয়েছে, তাদেরও যে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, স্বপ্ন, আশা, এই সমস্তগুলো রয়েছে, লেখিকা এখানে কিন্তু এই জিনিসগুলো একটু বেশি করে নিয়ে এসেছেন। যেমন এখানে কালাচাঁদ আর ভলুর যে বন্ধুত্বের কথা উনি দেখিয়েছেন। তারপরে হুলো কাকা, তার বউ পাগলি, তারপরে আছে কমলি বলে একটি মেয়ের কথা রয়েছে, যে কমলি তার মরদকে খুঁজতে এসে এই নার্সিংহোমে রীতিমতো তাণ্ডব বাঁধিয়ে দিয়েছিল, এমনকি পুলিশ টুলিশ ডেকে এনে সে এক বিশাল হুজ্জতির কাজ করেছে। তো এই সমস্ত ঘটনাগুলো লেখিকা নিয়ে এসেছেন একটা মানবিক দিক দেখানোর জন্য। আবেগপ্রবণ মানুষ যারা আছে, যে সমস্ত পাঠক পাঠিকা একটু বেশি আবেগপ্রবণ, তাদের কাছে কিন্তু এই জায়গাগুলো ভীষণ ভালো লাগবে পড়তে। আবার কিছু মানুষের কাছে কিন্তু এই জায়গাগুলো আর একটু বোরিং লাগতে পারে, যে এই জায়গাগুলো হয়তো লেখিকা একটু বেশি করেছেন, এত বেশি লেখার কোনো দরকার ছিল না, এরকম মনে হতে পারে। মানে কারণ প্রত্যেক মানুষেরই তো মানে পছন্দ অপছন্দের ব্যাপারগুলো আলাদা আলাদা হয়। তো আমি সেজন্য দুরকমই বলে রাখলাম, যে কারো হয়তো এগুলো একটু ভালো লাগবে বেশি, কারো ভালো লাগবে না। আবেগপ্রবণ যারা, তাদের হয়তো একটু বেশি ভালো লাগবে এই জিনিসগুলো। আমি নিজে একটু বেশি আবেগপ্রবণ, তো আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি এই জায়গাগুলো, আমার বেশ ভালোই লেগেছে। তার উপরে এই করণ আর ডরথির যে প্রেম কাহিনী, মানে এখানে কিন্তু খুব গত প্রেমের ব্যাপার নেই, বুঝতেই পারছেন নার্সিংহোমের মধ্যে একটা ব্যাপার, সেখানে খুব যে গত প্রেম কখনো দেখানো যায় সেটাও সম্ভব নয়, বা এখানে সেরকম কিছু ব্যাপার নেই। তাও ওদের মধ্যে যে একটা হালকা মিষ্টি প্রেমের একটা ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালোই লেগেছে, আমারও ভালোই লেগেছে। কিন্তু কারো কাছে এগুলোও বোরিং লাগলেও লাগতে পারে। তার উপরে এই করণ ডিসুজা, সে তো একজন গ্যাংস্টার, আর গ্যাংস্টারকে তো মেয়েরা একটু পছন্দই করে সবসময়, এটা দেখা গেছে। তার মধ্যে লেখিকা আবার করণের চেহারার যে বর্ণনা দিয়েছে, তার অ্যাক্টিভিটির যে বর্ণনা দিয়েছেন, সেগুলোতে তো করণ মেয়েদের কাছে মানে যথেষ্ট অ্যাট্রাকটিভ আর কি। সায়ন্তনী পুততুণ্ডর যে অধিরাজ সিরিজ আছে, এটা কিন্তু অধিরাজ সিরিজের বই নয়, কারণ সায়ন্তনী পুততুণ্ডর থ্রিলারের কথা বললেই কিন্তু সবসময় সবার ওই অধিরাজ সিরিজের কথা মনে পড়ে যায়। আর ওই জন্য সায়ন্তনী পুততুণ্ডর অনেকগুলো থ্রিলার আমি পড়েছি, এবং সেগুলোর রিভিউ আমি করেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি বারবারই একটা
কথা বলে দিয়েছি যে এগুলো কিন্তু অধিরাজ সিরিজের বই নয়। অধিরাজ সিরিজের বই মানে আমি এখনও পর্যন্ত একটাও পড়িনি, সেজন্য অধিরাজ সিরিজ সম্বন্ধে আমি খুব একটা বেশি কিছু বলতে পারবো না। তবে অধিরাজ সিরিজ সম্বন্ধে আমি যেটা চারদিকে শুনেছি যে অধিরাজের চেহারার এত বেশি বর্ণনা উনি করেছেন, তার রূপ বর্ণনাতেই উনি অনেক পাতা খরচ করেছেন। আমি অধিরাজ সিরিজ নিজে যেহেতু পড়িনি, সেজন্য আমি অধিরাজকে নিয়ে কিছু বলতে পারবো না। তবে এখানেও কিন্তু করণের বেশ চেহারার কিছুটা বর্ণনা বা ওর অ্যাক্টিভিটি যেগুলো উনি দিয়েছেন, বা যেটা বললাম আর কি যে গ্যাংস্টারদেরকে তো মেয়েরা এমনিতেই একটু পছন্দ করে, আর এই করণের এই সমস্ত বর্ণনা পড়ে কিন্তু মানে মেয়েদের কাছে যথেষ্ট অ্যাট্রাকটিভ হচ্ছে করণ। করণ নিজে হচ্ছে মিথ্রিডেটিস, আর করণকে মিথ্রিডেটিস তৈরি করেছে কিন্তু তার বাপা, মানে তার পালক পিতা যে সে নিজেও কিন্তু ছিল একজন গ্যাংস্টার, সেও এরকম খুনি ছিল। পরবর্তীকালে করণও এরকম মানে গ্যাংস্টার হয়ে যায়। সেই যাকে মানে পালক পিতাকে ও বাপা বলে ডাকতো আর কি, তো সেই বাপাই ওকে মিথ্রিডেটিস তৈরি করেছিল। তার শরীরেও রোজ এরকম বিষ প্রয়োগ করে করে করণকেও মিথ্রিডেটিস তৈরি করা হয়েছিল। করণ সেটা নিজেও কিন্তু জানতো না, কিন্তু যে লোকটি করণকে এখানে নিয়ে এসেছে সে কিন্তু জানতো যে করণ মিথ্রিডেটিস। কীভাবে সে জানলো সেটাও কিন্তু একটা রহস্যের ব্যাপার আছে। তো যাই হোক, মানে সব কিছু মিলে বইটা বেশ ভালো। এখানে একটা জিনিস আমার একটু বেমানান লেগেছে, সেটাও আমি একটু বলে রাখি। মানে আমি প্রথম থেকেই জেনে এসেছি যে আগুন কিন্তু কখনো কাউকে কোনো সময় দেয় না। মানে কোনো জায়গায় যদি আগুন লেগে যায়, সে জায়গা মানে আগুন বিধ্বংসীভাবে সেই জায়গাকে মানে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। কোনো জায়গাকে মানে সে সময় কিন্তু কাউকে দেয় না। কিন্তু এই গল্পটার মধ্যে আমরা যেটা দেখতে পাই যে এখানে একটা আগুন লাগার ঘটনা আছে, তো সেখানে দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু লেখিকাকে প্রচুর সময় দিয়েছে লেখার জন্য। মানে এখানে দমকলকে ডাকা যাচ্ছে না, বুঝতেই পারছেন যে যেহেতু এটা ইল্লিগাল ব্যাপার চলছে, তো এখানে দমকলকে ডাকা যাচ্ছে না। এখানে যে ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়েছে সেগুলো কাজ করছে না, যেটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। বাস্তব ক্ষেত্রেও কিন্তু আমরা প্রচুর এই জিনিসটা দেখতে পাই যে কোনো জায়গাতে আগুন লেগে গেলে কিন্তু ওখানকার ফায়ার এক্সটিংগুইশারগুলো কাজ করে না, কারণ অনেক দিন ধরে সেগুলোকে ইউজ করা হয় না। না করতে করতে সেগুলোর এমন অবস্থা হয়ে যায় যে দরকারের সময় সেগুলো কাজ করে না। এইরকম একটা সত্য মানে বাস্তব ঘটনাও কিন্তু লেখিকা এখানে তুলে ধরেছে। যাই হোক, যেটা বলার আমার যে দমকল আসছে না, কোনো রকমভাবে আগুন নেভানো যাচ্ছে না, সেই রকম অবস্থাতেও এখানে বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে এবং লেখিকা সেগুলোকে মানে যথেষ্ট মানে সময় নিয়ে নিয়ে সেগুলো বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে এখানে কিছু ডাক্তার তারা একটা ঘরে বসে তাদের স্মৃতিচারণা করছেন, ছোটোবেলার শৈশবের কথা, নানান রকম কথা, তাদের গান, মানে তারা বসে রীতিমতো ওখানে গল্প করছেন। এই জিনিসগুলো আমার কাছে একটু কেমন একটু বেমানান লেগেছে, যদিও সেখানে নানা রকম যুক্তি দেখানো হয়েছে যে তারা এখান থেকে বেরোতে চাইছেন না তাই বেরোচ্ছেন না, বা আরও এছাড়াও আরও অনেক ঘটনা ঘটছে যেগুলো কিন্তু মানে আগুন যে এত সময় মানুষকে দেয় এটা আমার জানা ছিল না। লেখিকা এখানে সেটা দেখিয়েছেন যে অনেক কিছু ঘটনা ঘটছে, বারবারই কিছু একটা হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটাতে এখনও আগুন লাগেনি, তো এই জায়গা থেকে আমরা জিনিসগুলো নিতে পারি, এই জায়গাতেই লেগেছে হালকা হালকা করে এই জিনিসগুলো জ্বলছে, সেখান থেকে এগুলো বার করে নিয়ে আসছে। মানে অদ্ভুত লেগেছে আমার এই জায়গাগুলো, যে এত মানে সময় দিচ্ছে আগুন যে আস্তে আস্তে ধীরে ধীরে বেছে বেছে জায়গাগুলোকে পোড়াচ্ছে, যে জায়গাগুলোর দরকার সেগুলোকে পোড়াচ্ছে না। মানে এই জায়গাগুলো আমার অদ্ভুত লেগেছে। যদিও লেখিকা এখানে বলছে অক্সিজেন কম ছিল তার জন্য আগুন জ্বলছে না, অনেক কিছু এখানে বোঝানোর চেষ্টা করেছেন, সবই মানে সব কিছুর ওপরেও কিন্তু এই আগুনের ব্যাপারটা আমার ভীষণ মানে অদ্ভুত লেগেছে। অনেকক্ষণ ধরে ওই জায়গাটা উনি কন্টিনিউ করেছেন ঘটনাগুলোকে। যাই হোক, সব কিছু মিলে বইটা এমনি আমার খারাপ লাগেনি বইটা পড়তে, আমি যেটা বললাম, কিন্তু থ্রিলার হিসেবে খুব ভালো কিন্তু আমি বলবো না যে দারুণ থ্রিলিং, মানে একদম সেরকম কিছু নয়। হ্যাঁ, একটা মানে একটু তো মনে হচ্ছে যে ঠিক আছে ওর আগুন থেকে বেরোতে পারবে কিনা, বা শেষ পর্যন্ত কী হলো ধরা পড়লো কিনা, বা এই ব্যাপারগুলো একটু একটু মনে হচ্ছে, কিন্তু সেরকমও নয়, কারণ আমরা তো বুঝতেই পেরে যাচ্ছি সব কিছু, যে কে করেছে বা কিভাবে হচ্ছে কী হচ্ছে সব কিছুই বোঝা যাচ্ছে। তো সেই হিসেবে খুব ভালো থ্রিলার বলবো না, কিন্তু মানে যেটা বললাম যে টপিকটা ভীষণ ভালো, তো টপিকটা পড়ে আমার বেশ ভালোই লেগেছে। এবার আপনারা পড়ে দেখুন আপনাদের কেমন লাগলো, পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।